দর্শক, সময়ের ব্যবধানে ৭২-এর সংবিধানে থাকা ১৫টি নারী সংরক্ষিত আসন এখন ৫০-এ উন্নীত হয়েছে, কিন্তু এই সংখ্যা বৃদ্ধি দেশের অর্ধেক জনসংখ্যা নারীর যথাযথ প্রতিনিধিত্ব করতে পারছে কিনা। সাম্প্রতিক সময়ে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও নানা ধরনের আলোচনা হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো কমপক্ষে ৫ ভাগ নারীদের মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা আসলে কেউই পূরণ করতে পারেনি বা সেই কথা রাখেনি। এমন বাস্তবতায় আজ দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে কথা বলতে চাই জাতীয় সংসদ এবং রাজনীতিতে নারী এই প্রসঙ্গে। আমাকে তিনজন স্টুডিওতে আজ সময় দিয়েছেন। আমার সর্ববামে রয়েছেন ডাক্তার তাজনুবাজ জাবিন, তিনি সংগঠক অল্টারনেটিভস। জাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে টকশোতে পেলাম। নিশ্চয়ই যুক্তি খণ্ডন করবেন আজকের যে আলোচনার বিষয়বস্তু রয়েছে। একই সঙ্গে রয়েছেন ABM মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোশাররফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের দেশ ভাবনার এই আয়োজনে রয়েছেন তাসনিমা আক্তার, সদস্য রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন। তাসনিমা আপা, আপনাকে দিয়ে আসলে এই অনুষ্ঠান শুরু করতে চাই। জাতীয় সংসদ চলছে, জাতীয় সংসদে নারীর সংখ্যা বাড়ছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে নারীর ক্ষমতা কি বাড়ছে কিনা? আপনার পর্যবেক্ষণ বা প্রজেকশনটা কি, নাকি শুধু এটি এক ধরনের উপস্থিতি সংখ্যাতাত্ত্বিক একটা ব্যাপার? ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা সহ আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনি বলছিলেন যে সংসদে নারীর সংখ্যা বাড়ছে, এখন পর্যন্ত বাড়ে নাই এবং অনেকটা মরুভূমি দেখার মতো অবস্থা হয়, একটু হাহাকার তৈরি হয় যখন সংসদের দিকে তাকাই। একদিকে মানে 6 জন, আরেকদিকে একজন, বা বেশ একটা মানে অসহায় অবস্থা মনে হয় যে আমাদের সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, জনগণের প্রতিনিধিত্ব করার জায়গা এবং রাষ্ট্র পরিচালনা করার জায়গা। সেইখানে আসলে সমাজের অর্ধেক অংশের প্রতিনিধিত্ব এখন পর্যন্ত সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নারীদের উপস্থিতি আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নাই, এবং গণঅভ্যুত্থান আমাদেরকে সেই আকাঙ্ক্ষাটা আবার করে তৈরি করেছিল যে আমরা নারীদেরকে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে সংসদে দেখব, কিন্তু সেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি, আপনি নিজেই বললেন। আর সংরক্ষিত যে আসন, সেই আসনটা আসলে ৭২ সাল থেকে 15 থেকে 50 হয়েছে, এবং এই আসনগুলোতে এখন আমাদের মানে মনোনয়ন দেওয়া হচ্ছে সরকারি এবং বিরোধী দল থেকে। সেখানে অনেক নারী প্রতিনিধিরা যারা মানে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছেন তাদের আমরা উপস্থিতি দেখতে যাচ্ছি, এবং আমরা আশা করছি যে এই এখন পর্যন্ত নিশ্চয়ই সেই বাস্তবতা আমাদের আছে, যে কারণেই আসলে সংরক্ষিত আসন আছে। আমাদের ধারণা ছিল বা আমাদের আশা ছিল যে আস্তে আস্তে এই সংরক্ষিত আসন কমবে, সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণটা আস্তে আস্তে বাড়বে। সেটা যে কোনো কারণেই এখন পর্যন্ত হয় নাই, কিন্তু আমাদের কাছে মনে হয় যে সেটা খুব জরুরি ছিল, এবং বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে নারীদের অংশগ্রহণ, বা আমরা ইতিহাসে যদি তাকাই, যে কোনো সময় যখন বড় কোনো আন্দোলন, বড় কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের পরে কিন্তু শাসন কাঠামোতেও আমরা পরিবর্তন দেখি, প্রতিনিধিত্বতে পরিবর্তন দেখি। তো জুলাই সনদ বা ঐক্যমত কমিশনে আমরা দেখেছিলাম 5% মনোনয়নের বিষয়টা, সেটাও হয় নাই। তো এখন আমাদের দেখার অপেক্ষা যে আসলে যারা সংরক্ষিত আসনে যাচ্ছেন তাদের ভূমিকা আমরা দেখার অপেক্ষায় আছি। নিশ্চয়ই। ABM মোশাররফ হোসেন ভাই, আপনার কাছে আসার আগে একটু ডাক্তার তাসনুবাজ জাবিন তার কাছে যেতে চাই। সংরক্ষিত নারী আসন, এটা কি নারীর ক্ষমতায়ন কিনা, এই প্রশ্নটাই ছুটতে চাই, নাকি শুধু লোক দেখানো, যেটি আপাকেই বলছিলাম। আর ঐক্যমত্য কমিশনে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোতে আপনি গিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন তো হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখলাম যে ন্যূনতম এমন রাজনৈতিক দল আছে যে একজনকেও মনোনয়ন দেয়নি। ধন্যবাদ আপনাকে। ৭২ থেকে 2026 আমার মনে হয় না যে এই সময়টার মধ্যে এই স্পেসিফিক টপিকে কোনো পরিবর্তন এসেছে। আমরা কিছু নতুন মুখ এসেছি, আমাদের আগে কিছু মুখ ছিল, ওই একই সংগ্রাম চলছে। এটা 15টা হোক আর 100টা হোক, এটা যদি সরাসরি নির্বাচিত না হয়, এই সিলেকশনের মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়নের খটাও হবে না। আপনি দেখেন এখানে এইবার যে কয়েকজন নারী পুরো সব দল, বিএনপি জামাত থেকে যারা নির্বাচিত হয়েছে, বিশেষ করে বিএনপিতে, এরা কেউ সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার মতো নারী নেত্রী না, এরা সরাসরি লড়াই করার মতো নারী নেত্রী। এবং এরা এবার জুলাইয়ের পরে প্রকাশ্যে কিন্তু তারা বিভিন্ন ফরম্যাটে বলেছে যে তারা খুবই, এটা তাদের হয়তো মানে বিশাল একটা রিগ্রেটেড জায়গা যে তারা এবার সরাসরি মনোনয়ন পায় নাই। এখন কেন আমরা সব সময় বলি না যে সংরক্ষিত নারী আসনটাকে যাতে নারীরা তৈরি হয়, যেমন আপনি যখন মানসুরা এটাতে যখন মনোনয়ন পাবে, টোটালি জাস্টিফাইড, সে ছাত্র রাজনীতি করে আসছে, দীর্ঘদিন তার ফ্যাসিস্টের বিরুদ্ধে তার একটা লড়াই সংগ্রাম ছিল,
দল তাকে এখন একটা স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আপনি সেখানে মনি আপা কেন, সেলিমা আপা কেন, সেখানে এখন আপনি বলতে পারেন আমি কেন বিএনপির দিকে নজর দিচ্ছি, কারণ আমি 11 দলীয় জোট বা জামাতের নিয়ে এটার বিষয়ে আমি কিছু বলতেই পারবো না। তাদের তো আসলে এটাতে কোনো স্টেকই নাই নারী নেতৃত্বে, এটা টোটালি তাদের একেবারেই একটা আইওয়াশ। সো এখানে হচ্ছে তাহলে এই নামগুলা কিন্তু আমরা সংরক্ষিত নারী আসনে দেখতে চাই নাই। তাহলে এটা কিন্তু আমাদেরকে ওই বার্তা দেয় যে 2/3 আরও স্ট্রেংথ করার জন্য। আমি কখনো মনে করি না যে 72 সালে এটা একটা অলংকারিক পোস্ট ছিল, 2026-এ এটা এখনো অলংকারিক পোস্ট আছে। এই 50 জনের কেউ তাদের নিজ দলের নীতির বিরুদ্ধে বা নিজ দলের নেতাদের বদলতে তারা ওখানে যাচ্ছে, আসলে সংসদে যাচ্ছে। তাদের ইয়াটা কোথায়, লয়্যালটিটা কোথায় দলের নেতার প্রতি? তাদের কোনো সংসদীয় আসন নাই, তাদের কোনো ভোটার নাই, তাদের কোনো এলাকা নাই, জনগণ নাই, কিছুই নাই, কিন্তু তারা কিন্তু যোগ্য। সো বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে এটাকে একটা অর্নামেন্টাল করে রাখা হয়েছে। এখন আমাদের মতো গরিব দেশে যখন আপনার নামের পরে এমপি হবে, এটা একটা সোশ্যাল ভ্যালু ইনক্রিজ করে, এটা এক ধরনের একটা আত্মতৃপ্তি দেয় যে আচ্ছা ঠিক আছে আমি জীবনে একবার অন্তত সংসদ সদস্য হতে পারলাম। এটা অনেকটা আমাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটাই এরকম যে এটাতে অনেক কিছুর স্যাক্রিফাইস করেও আচ্ছা ঠিক আছে আমি আমার জীবনে অন্তত একবার সংসদ সদস্য হলাম। কিন্তু ওই হতাশাটা কিন্তু আমি অনেক নারী নেত্রীর মধ্যে গত জুলাইয়ের পর তো একটা বিশাল পরিবর্তন এসেছে, তরুণরা মুখ খুলে কথা বলছে, সো পুরনোরাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে যে হ্যাঁ ইভেন অনেয়ারেই অনেকে বলেছে যে আমরা যা বলতে পারি নাই, আমরা যা করে দেখাতে পারি নাই, তরুণরা সেটা এখন বলছে। সো আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে সংরক্ষিত নারী আসন করা হয় যাতে নারী নেতৃত্ব তৈরি হয় ভবিষ্যতে। সো ওই ভবিষ্যৎ এসে আসলে ভবিষ্যৎ চলে যাচ্ছে, কিন্তু তারপরও তারা কিন্তু ওই জিনিসটা অর্নামেন্টাল জায়গা থেকে কেউই ছাড়ছে না। অনেকেই তো ক্ষমতায় আসে, এই দুই দল উল্টায় পাল্টায়, কিন্তু কেউই কিন্তু ওইটাতে কিন্তু ঐক্যমত থাকে। এবং এখন যে আমাদের বিরোধী দল আছে তার থেকে তো আমরা এটা আরও আশাই করতে পারি না, টোটালি না। সো আমরা বিএনপি থেকে যেটা আশা করতাম, যেহেতু তারা সবসময় বলে যে তাদের এত % আছে, তাদের বেগম খালেদা জিয়ার মতো লেগেসি আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা তাদের নারী নেত্রীদের মধ্যেই কিন্তু আমরা হতাশা দেখি যে সত্যিকার ক্ষমতায়ন হয় না। সো এটা এখনো একটা ভেগ টার্ম, এবং যারা এখানে যাবেন এই 300 জনের মধ্যে প্রত্যেকেই হচ্ছে মানে যারা সংরক্ষিত, এটা শুনতে খুবই খারাপ লাগলেও এটা আমার বলতে একেবারেই ভালো লাগছে না, তারপরও দে আর পাওয়ারলেস, দে আর অর্নামেন্টাল। এটাতে আসলে কোনো ধরনের যুক্তি আর মানে খাটে না। অনেকটা আক্ষেপ নিয়ে জাবিন বলছিলেন। ইবিএম মোশাররফ হোসেন, আপনি একটু বলবেন যে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কোটা দরকার নাকি মানসিকতার বদল দরকার? আপনি তো একটা বড় রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন, 36 জনের যে সংরক্ষিত সদস্য তারাও আপনাদের দল থেকে যাবেন। তো এই ট্রামগুলো এখনও আইওয়াশ বলছিলেন জাবিন, আমি শুনছিলাম যে বড় রাজনৈতিক দলগুলো আইওয়াশ করার জন্য এগুলো করে। কোটা দরকার নাকি মানসিকতার বদল দরকার? সেটি যদি দরকার হয় মানসিকতার বদল, সেটি হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার পাশে দুই সাহসী নারী নেতৃত্ব এবং দর্শক। আপনি দেখবেন বিএনপি একটা জাতীয়তাবাদী যে দলটি আমাদের, এই দলে কিন্তু নারী নেতৃত্বে আমরা গর্বিত। কারণ যে আপনি জানেন যে বাংলাদেশে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দলটার নেতৃত্ব দিয়েছেন। তখন কিন্তু বিচার বিশ্লেষণ হয় নাই বেগম খালেদা জিয়ার নারী কি পুরুষ, বরং বাংলাদেশের মানুষের কাছে একটা অভিভাবকত্ব পরিচয় দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে উনি চলে গেছেন। তারপর আপনি যে কথাটি বলছেন মানসিকতা না কোঠা, এখানে দেখেন বিএনপির মানসিকতা কিন্তু উদার। আমাদের দলের দিকে যদি আপনি তাকান দেখবেন আমাদের দলের, এটা তো এমপি তো একটা জনগণের ভোটে নির্বাচিত হয়, কিন্তু দলের যে কাঠামোগতভাবে দেখেন সেখানে প্রায় 16% নারী নেতৃত্ব আছে সেন্ট্রাল কমিটিতে। তারপর আমাদের একেবারে সর্বোচ্চ যে বডি স্থায়ী কমিটি, সেখানে আমাদের নারী নেতৃত্ব আছে। আমাদের দলটাকে অর্গানাইজ করতে হয় মাঠে ময়দানে, যে কথা ডাক্তার জেবিন বলেছেন যে অনেক নারী পুরুষও অত হয়তো নারীদেরকে অযোগ্য মানে, কিন্তু আমাদের দেখবেন 2 জন সাংগঠনিক সম্পাদক কিন্তু নারী, যারা সর্বক্ষণ মাঠে কাজ করতে হয়। আমাদের ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, উনি এমপি হয়েছেন সরাসরি ইলেকশন করে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছে। আবার বরিশালের যিনি সাংগঠনিক সম্পাদক, উনি নির্বাচন হয়তো করেন নাই, কিন্তু উনি কিন্তু আবার মেয়রের দায়িত্ব পালন করছে, মানে প্রশাসকের। সুতরাং নারীদেরকে উৎসাহিত কাম। আর এবং যে কথাটি এখানে বলা হচ্ছে যে ঐক্যমত কমিশনে 5% নারী নমিনেশন দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু 10 জনকে নমিনেশন, হয়তো আমরা কোটা পূরণ করতে পারি নাই, কিন্তু আমাদের কিন্তু একটা চেষ্টা ছিল। এখন আপনি দেখেন সরাসরি নির্বাচন করতে হলে নানা প্রতিবন্ধকতা থাকে। সেগুলো কি সেগুলোর মধ্যে হলে আমাদের সামাজিক একটা দৃষ্টিভঙ্গি আছে।
যে নারীরা কতটুকু পারবে, এটা আমি নেগেটিভ বলছি না, মানে আমাদের ভোটারদের মাইন্ড সেট আপের ব্যাপার একটা। দেখেন আমাদের 10 জনকে আমরা নমিনেশন বা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের কিন্তু 6 জন পাস করেছে এবং 1 জন ফেল করেছে মাত্র 345 ভোটে। আরগুলো কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতা করে তারা পরাজিত হয়েছে। তো সুতরাং আমরা মনে করি নারীরা সক্ষম, যদি সরাসরি নির্বাচনে সক্ষম, কিন্তু সেই জন্য একা শুধু রাজনৈতিক দলগুলিকে অথবা মানুষের মন মানসিকতার চেয়ে কিন্তু নারীদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ আমাদের রাজনীতিতে বিশেষ করে গত 15টি বছর সহিংসতা, ভোট কেন্দ্র দখল, মানে ভোটারদেরকে নিরুৎসাহিত করানোর কারণে নারীরা কিন্তু সাধারণত যখন একটু পরিস্থিতি প্রতিকূলে থাকে সেই জায়গায় নিজেদেরকে কিন্তু গুটিয়ে নেয়। কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগের আমলে কী হয়েছে, নির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারেনি, প্রচারও চালাতে পারেনি। এই যে একটা সহিংসতা, যেটা কিন্তু নারীদেরকে রাজনীতিতে আসতে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা হয়তো কাটিয়ে উঠছি, আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি 10 জন দিয়েছে, আগামী নির্বাচনে হয়তো আরও বাড়বে। এবং আপনি যে কথা বলেন সংরক্ষিত নারী আসন, আমি মনে করি এটা কোনো সংরক্ষিত না, এটা নারীদেরকে মূল নেতৃত্বে চলে আসার একটা কিন্তু উইন্ডো। এখানে এসে কিন্তু তারা অনেকে ভালো করে, এরা কিন্তু একই, আমি সরাসরি নির্বাচিত আর উনি সংরক্ষিত, এর মধ্যে স্ট্যাটাসে বা দৃষ্টিভঙ্গিতে কিন্তু কোনো পার্থক্য নেই, একই। উনি কিন্তু জাতীয় সংসদ সদস্য, আমরাও জাতীয় সংসদ সদস্য, বরং আমাদের নির্দিষ্ট একটা এরিয়া থাকে যে এই গণ্ডির বাইরে আমাদের যাওয়ার সুযোগটা কম, কিন্তু ওনারা কিন্তু সার্বজনীনভাবে কাজ করার সেই সুযোগটা ওনারা পায়, কথা বলতে পারে, মতামত দিতে পারে। আর আমরা কিন্তু দেখা যায় আমি যে সিট থেকে এমপি হয়েছে, পাশের সিটের ব্যাপারে আমি কথা বলতে পারি না। এই লিমিটেশনটা আমাদের পুরুষ এমপি যেটা আমরা বলি সরাসরি, এদের এই লিমিটেশনটা, কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু এই লিমিটেশনটা নাই। তারা বেশি করে কাজ করার কিন্তু সুযোগ আছে, এবং তারা যদি তাদের সেই যোগ্যতা প্রমাণ করতে পারে, পরবর্তী সময় শুধু এমপি তো সব কথাটা, দলের নেতৃত্বেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে, সেটা দেশকে আরো বেশি সার্ভিস দেওয়ার সক্ষমতা তারা রাখে। না, কিন্তু মোশাররফ ভাই, যোগ্যতার প্রমাণে পুরুষের চেয়ে নারীকে কি একটুই মাইন্ডসেটগতভাবেই আপনি পিছিয়ে রাখছেন কিনা? আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে দলগুলো নারী প্রার্থী দেয়, কিন্তু জেতার মতো আসনে কতজন নারীকে দেয়, নাকি হারার যে সিটগুলো সেগুলোতেই বেশি প্রাধান্য দেয়? না 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 না, এটা না, বরং যে কোনো রাজনৈতিক দলের একটা লক্ষ্য থাকে ওই আসনে নির্বাচনে জিতে আসা। আবার বড় অনেক রাজনৈতিক দল তো তাদের কোনো প্রার্থীই দেয়নি, আপনি জানেন সেটি। কোনটা? বিরোধী দলে যারা আছেন এখন, সেটা তাদের ব্যাপার। দেখুন আপনি মনে করেন 5% নারী আসন দেওয়া কথা, আজকে যারা অপোজিশনে আছে, ভোটের না না, যারা চলে। অপোজিশনে আছে তারা কি একটা আসন দিয়েছে? নারীকে ঘিরে ভোটের ইকুয়েশন চলে না, এইটা সবাই করে কিনা, আমাদের মতো দলে এটা হয় না, সাথে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এটা হয় না। বরং আমরা মনে করি যেখানে জিতে আসার মতো আমাদের প্রার্থী আছে, অথবা কারণ একটা নির্বাচন করতে হলে, বিশেষ করে সরাসরি নির্বাচন আমরা যদি করলে 4-5টা কম্পোনেন্টকে কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হয়। একটা হলো দল, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এলাকায় আপনার গ্রহণযোগ্যতা, এলাকার সাথে আপনার কানেক্টিভিটি কতটুকু, আর আপনি জনবান্ধব রাজনীতি করেন কিনা। অনেকে কিন্তু দেখবেন ভোটের রাজনীতি করে না, সে নেতা, বড় নেতা, কিন্তু পাবলিকের সাথে ওই রিলেশনটা তার নাই, হয়তো পলিসি মেকিংয়ে চমৎকার ভূমিকা পালন করে, দলকে নানা ক্ষেত্রে সহযোগিতা করে, এই নানা ধরনের তার অন্য এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে, কিন্তু হয়তো জনগণকে সে ফেস করতে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এরকমও কিন্তু পরিস্থিতি আছে। আমাদের বড় বড় নেতা দেখবেন ইলেকশন করতে ইন্টারেস্ট না, অথচ তারা কিন্তু দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ রোল প্লে করে, জাতিকে সার্ভিস দেয়। নানা ধরনের এই কোয়েশ্চেনে তো এগুলি হয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এই মুহূর্তের যদি বার্নিং প্রশ্নটা করি, যে যেই 36 জনকে আপনারা সুযোগ দিলেন, আমি কি সুযোগ বলবো কিনা জানি না, বা মূল্যায়ন করলেন, সেই মূল্যায়নটি কেমন হলো সেটি একটু যদি। না, এটা আপনি মনে করেন 36 না, বিএনপি যদি ইচ্ছা করলে 300 সিটের নারীকে নমিনেশন দিতে পারতেন। ইচ্ছাটা করেনি। না না, ইচ্ছা না, এখানে হলো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কম্পিটিশন, আপনাকে ক্ষমতায় যেতে হবে। আপনাকে এখানে একটা যে কোনো দল তো, আপনি দেখেন আপনি নির্বাচনের আগে আপনি কি দেখেছিলেন, যে জামাত বলছে ক্ষমতা রেডি, তারা যে কোনো সময় চলে যাবে। এটা আপনাকে ওই জায়গাটাকে মেকআপ করার জন্য আর ওই সেন্টিমেন্টটাকে ধারণ করে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা রাজনৈতিক দল নানা কৌশল অবলম্বন করে। সেইটাকে আপনি ওই কোঠার অথবা নারী এই বিচারে বিশ্লেষণ করলে হবে না। আপনাকে যেমন বেগম খালেদা জিয়া, উনি তো নারী ছিলেন, কিন্তু বাংলাদেশে উনি জীবন্ত আসা 23টি সিট থেকে ইলেকশন করেছেন, হারেননি, একবার হারেননি। তাহলে ওখানে কি নারী বা সংরক্ষিত এই ধরনের কোনো মানসিকতা ছিল? ছিল না। ওনার যোগ্যতা, ওনার কোয়ালিটি, গ্রহণযোগ্যতার কারণে মানুষ কিন্তু ওনাকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে।
তাসনিমা আক্তার, আপনার কাছে একটি প্রসঙ্গে আসতে চাই যে নারী কোন কোন ক্ষেত্রে আসলে পিছিয়ে থাকে, রাজনীতিতে আসতে অনীহা কোথায় দেখেন আপনি? কারণ আমি তো দেখেছি বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, স্পিকার সবই হয়েছেন, তারপরে একজন নারী কেন রাজনীতিতে আসতে অনীহা দেখাচ্ছেন? আপনি মাঠে রাজনীতি করেন দীর্ঘদিন। অনেক ধন্যবাদ। যেমন আমরা এই নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল থেকে শুনছিলাম, তারা বলছিলেন যে শীর্ষ নেতৃস্থানীয় জায়গায় নারীরা যেতে পারবেন না, নারীরা আসলে এখন পর্যন্ত প্রস্তুত না, এবং ওনাদের নীতিগত অবস্থানটাই এরকম। তো সেই জায়গা থেকে যেটা বোঝা যায় যে আসলে মানে সমাজের মধ্যে এখন পর্যন্ত নারীর পরিচয়টা যেভাবে তৈরি হয়ে আছে, নারী যথেষ্ট যোগ্য না, নারী পারে না, নারীর পরিচয় হচ্ছে সে মা, সে কারো স্ত্রী, কারো বোন। আমাদের যদি ধরেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সঙ্গীতগুলো দেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কিন্তু বোনের কোনো খবর নাই। হ্যাঁ, তো এইরকম আমরা অনেক জায়গায় আমাদের বীর পুরুষ কবিতা যদি দেখেন, সেখানে মানে মনে করো মাকে নিয়ে যাচ্ছে আমি অনেক দূরে, সে মানে বীর পুরুষ আর কি, বীর যে, তাহলে বীর, যোদ্ধা, নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক দল, এগুলো বলতে আমরা অনেকটা মানে পুরুষ অধ্যুষিত একটা জায়গা মনে করি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় নারীর নাগরিক পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের নারীর রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই পরিচয়গুলো এবং এই পরিচয়ের বাইরে নাগরিক পরিচয় হিসেবে নারী যাতে সমাজে, রাষ্ট্রে নীতি নির্ধারণীতে বা জাতি গঠনে ভূমিকা রাখতে পারে, সেটার জন্য রাষ্ট্রেরই কিছু আয়োজন থাকতে হয়। আপনি যদি একজন নারীকে শুধু মানে মানে যে পরিচয়গুলোর কথা বললাম সেগুলো দ্বারা আটকে রাখা হয়, কারণ একজন নারী যদি ঘর গৃহস্থালির কাজ, তাকে যদি সন্তান লালন পালন করার কাজ করতে হয় সব কিছুই, তখন কিন্তু তার সমাজের অন্যান্য যে নীতি নির্ধারণী কাজ সেগুলো করা কঠিন হয়ে পড়ে। আমরা প্রায় দেখব যে মানে আমাদের যথেষ্ট ডে কেয়ার নাই, তারপরে ধরেন আমাদের যে মানে প্রজাতি রক্ষার যে কাজটা নারীরা করেন, এটা তো সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা তো সমাজেরই শিশু লালন পালন করার কাজগুলোর দায়িত্ব গ্রহণ করার কথা। সেই জায়গাগুলোতেও ঘাটতির কারণে আমরা দেখি যে অনেক ধরেন MA ডিগ্রি, PhD করা নারীরাও শেষ পর্যন্ত ওই নীতি নির্ধারণের জায়গায় তাদের অংশগ্রহণটা অনেক কম। যদি আমি বলি যে ধরেন কয়টা টেলিভিশনে প্রধান সম্পাদক হিসাবে বা পত্রিকায় প্রধান সম্পাদক হিসাবে নারীরা আছে, আমরা দেখতে পাই না। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় নারীর নাগরিক পরিচয় হিসেবে সে যাতে তার কাজের পরিচয়টা তৈরি করতে পারে, সেজন্য সমাজের রাষ্ট্রে সেই আয়োজনটা দরকার। এখন সমাজের রাষ্ট্রের যে নীতি নির্ধারক, তারা যদি আসলে নারী পুরুষ উভয়ের স্বার্থটাকে না দেখতে পারে, তাহলে আসলে নারীকে প্রথমত আমার মনে হয় এগিয়ে আসাটা খুব জরুরি। যেমন ধরুন আমরা যেটা বলছিলাম যে আসলে এটাকে অলংকার কিনা, অলংকারিক কিনা, বিগত সময়ে যে সংসদকে আমরা দেখেছি, সেই সংসদে যেই সদস্যরা ছিলেন তাদের অনেককেই আমরা দেখেছি, নারী হোক বা পুরুষ হোক, অনেকটা ওই যে রাজসভায় রাজা সিংহাসনে গিয়ে বসলেন, তারপরে সবাই রাজকবি বা অন্যরা অনেকটা স্তুতি করতে থাকলেন। আমাদের বিগত সংসদে আমরা দেখেছি বেশ 5 মিনিটের মধ্যে হয়তো 2 মিনিটই স্তুতি করতেছেন। হ্যাঁ, তো এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ছিল। আর তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ধরেন বিএনপি করতেন রুমিন ফারহান যখন ছিলেন সংসদে বিগত সময়, উনি কিন্তু ওনার দলীয় জায়গা থেকে, ওনার জায়গা থেকে যথেষ্ট লড়াই করেছেন, আমার ওনাকে অলংকারিক মনে হয়নি। এবং পরবর্তী সময় যখন আমরা দেখলাম যে আসলে অনেকেই মানে যদি দল মনোনয়ন নাও দেয়, তারপরেও কিন্তু এই সাহসটা রুমিন ফারহান করেছে। এবার আমি মনে করি সেটা খুব গুরুত্বপূর্ণ। তাসনিম যারা করেছে, মানে আমাদের নারীদেরকেও যে আমাদের সমাজের মধ্যে, দলের মধ্যে যে লড়াইটা, সেই লড়াইটা করতে হবে। যত বেশি নারীর অংশগ্রহণ বাড়বে, আমার মনে হয় যে আমাদের সংকটগুলো কমবে এবং নারীর নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য নারীকে আসলে লড়াইটা নারীর অনেক বেশি। আমি যদি গণঅভ্যুত্থানে যেটি সাম্প্রতিক যে স্মৃতি, সেখানেই দেখলাম যে নারী তো পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এই অর্জনে সামিল হয়েছে এবং নারীকেই অনেকাংশে সামনে রেখে এই 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 অর্জন করতে হয়েছে। তারপরও নারীর যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে বারবার। আপনি একটু বলবেন যে নারী যেই ক্ষেত্রে পিছিয়ে থাকছে, সেখান থেকে নারী আসলে কিভাবে আরও তাকে এগিয়ে নিতে পারে? নারী আগানো অলরেডি, এখানে এখন হচ্ছে যে একদম মাসেল পাওয়ার, মানে জোর দখল করে হচ্ছে নারীর জায়গাটা
মানে আটকে অবরুদ্ধ। হ্যাঁ, একদম মানে নারীর মধ্যে এখন আর কোনো মানে কমতি এখন আর নাই, সেটা আপনার নেতৃত্বের দিক দিয়ে বলেন, যোগ্যতার দিক দিয়ে বলেন। আমি যখন তাসলিম আপার যে কথাটা বলছিলাম অর্নামেন্টাল, আপনি যখন রুমিন আপার আমি উদাহরণ দিচ্ছি, দে আর এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। আপনি যদি এখন এই যে 36 জনের দিকে তাকান, বা মোশাররফ ভাই বললেন যে ওনাদের যে 7 জন সরাসরি মনোনয়ন পেয়েছে, এটা আমার কথা না, ওনাদের 10 জন, ওনাদের 7 জন ভোটে হ্যাঁ, জিতেছেন। হ্যাঁ, ওনাদের কথা, মানে এটা বিএনপির মানুষের কথা, কোট অ্যান্ড আনকোট, যে ম্যাক্সিমাম হচ্ছে স্বামী বা বাবার কোটায় তারা মনোনয়ন পেয়েছেন, পরিবার থেকে পেয়েছেন। আপনি যদি সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে তালিকাটা যদি দেখেন, সেখানেও দেখবেন স্বামী বা আপনার বাবার নামটা কিন্তু মেনশন করা আছে। আপনি হয়তো প্রার্থীর নাম চিনছেন না, বা স্বামী বা বাবার নাম নিয়ে কিন্তু প্রার্থীকে চিনছেন। এবং এটা বলতে এখন আমার আর আসলে কোনো ধরনের হেজিটেশন নাই। এই সংরক্ষিত নারী আসন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের একটা কম্পিটিশন থাকে তার ঘরের নারীটাকে সংসদে পাঠানোর জন্য। এই কালচার অনেক আগে থেকে চলে আসছে। আপনি যখন বলবেন যে কি বাধা, নারীর কি কমতি নাই, আপনি তো ওইখানে গিয়ে আপনি ক্ষমতার সাথে, ব্যবসায়ীদের টাকার সাথে আপনি যুদ্ধ করতে পারছেন না। ওখানে আপনার যাদের কম যোগ্যতা আছে, কম নেতৃত্ব আছে, কিন্তু টাকা বেশি আছে, প্রভাব বেশি আছে, সে তো একটা যোগ্য নারীর থেকে সে এগিয়ে আছে অনেক দিকে। সো এইখানে এই ধরনের সমাজ ব্যবস্থাগুলো এখন আপনি বলতে পারেন এগুলো কিভাবে চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ হবে যদি সব দলের মধ্যে ঐক্য আসে, যে না, আমরা অন্তত যোগ্যতার ভিত্তিতে এই কয়টা নারীকে আমরা সরাসরি মনোনয়ন দিব, যাদের মধ্যে দলের রক্ত নাই, তারা নিজের যোগ্যতায় রাজনীতিতে এসেছে, যারা এক্সেপশনাল না। এটাকে আমরা আপনি যদি 1-2 জনের উদাহরণ দেন, তাহলে মনে হবে যে হ্যাঁ, এই তো এটা এসেছে, এটা হয়েছে। রুমিন আপা অনেয়ারে বলেছে যে গত 17 বছর বিএনপির গ্লানি তাকে টানতে হয়েছে, যেটার রেজাল্ট উনি পান না। তার একটা ফ্যামিলি লিগেসি ছিল, তার বিশাল একটা রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, এবং অসংখ্য স্ট্রাগলের মধ্যে দেশে গেছে। তাকে সে অর্নামেন্টালের অনেক ঊর্ধ্বে। কিন্তু যারা এখন 36 জন যাচ্ছে, 50 জন যাচ্ছে, আপনি যদি 11 দলীয় জোটের নারী প্রার্থীদের দিকেও তাকান, একদম দে আর স্ক্রিমিং দ্যাট উই আর অর্নামেন্টাল, রাইট? সো এখানে আমাদেরকে এই গড়পড়তাটা দেখতে হবে। আমরা যখন আপনি এই যে আমাদের স্টেটাসের কথা বলেন, যে মোশাররফ ভাই যে ভোটে জিতে এসে এমপি হয়েছেন, ওনার একজন সহকর্মী সংরক্ষিত আসনে, দুজনের স্টেটাস সেম। নো ওয়ে দুজনের স্টেটাস সেম। এটা মোশাররফ ভাই সবচেয়ে বেশি ভালো জানেন। কোনো অবস্থাতেই না। উনি জননেতা, ওনার মতো মানুষজন ওনার সহকর্মীকে সিলেক্ট করছে। সো এই যে এই তফাৎটা আপনি মুখে বলে ওই স্টেটাসটাকে এক করতে পারবেন না কখনো। আরেকটা, যখন আমি বলবেন যে আমি 10 জন, বিএনপি যখন বলে যে আমি 10 জন দিয়েছি, আমি 5%-এর কাছাকাছি দিয়েছি, এটা অনেকটা হয় কি যে বিএনপি হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের মতো, বিশ্বকাপ জিতেছে, তাদের অভিজ্ঞতা বেশি। আপনি যখন জামাতকে নামিবিয়ার মতো ক্রিকেট টিমের সাথে তুলনা করবেন, তাদের তো নারী নেতৃত্বে তারা তো বিশ্বাসই করে না। তাহলে বিএনপির আসলে ওই জামাতের একজনও নমিনেশন নেয় নাই কেন? ওটার সাথে তুলনা করে ওই নামিবিয়ার পর্যায়ে নামার কিন্তু দরকার নাই। বিএনপির একটা বর্ণাঢ্য লিগেসি আছে রাজনীতিতে, অভিজ্ঞতা আছে দেশ চালানোর, এবং তাদের দিকে, যেমন ধরেন আমি যদি আজকে আমি রাজনীতিতে আসলাম, আমি কোন দলে যাব? আমাকে নিজে একটা দল তৈরি করে আমাকে ওখানে রাজনীতি করতে হচ্ছে। আমার জন্য বিদ্যমান কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই যে আমি এসে রাজনীতিতে ওখানে ফ্যাসিলিটেট হতে পারবো। আমার শরীরে বিএনপির রক্ত নাই, আমি তো ওখানে গিয়ে আমার যোগ্যতা অনুযায়ী আমি পারফর্ম করতে পারবো না, আমার পোটেনশিয়ালিটি ওখানে ক্ষয় হবে। সো এরকম নারীরা কি করছে? লড়াই করছে। এই যে আপা বললেন নিজ দলে লড়াই করছে, আপনি এই তরুণ নারীদের দিকে তাকান, প্রত্যেকে কিন্তু নিজ দলে আগে স্ট্রাগল করছে। এবং যারা অভিজ্ঞ আছে তারাই বলেছে, আমি না হয় এখানে আছি জুলাইয়ের পর থেকে, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন, রাজনীতি করছেন, তারা নিজেরাই বলেছেন যে সবচেয়ে বড় স্ট্রাগলটা নিজের দলেই হয়। নিজের দল আপনাকে যখন ফ্যাসিলিটেট করে না, আর এই যে সবাই বলে যে তৃণমূলের সমস্যা, সেখানে নারীরা ঘর থেকে বের হয় না, মাসেল পাওয়ার আছে, ওখানে প্রভাবের ক্ষমতার দ্বন্দ্ব আছে, ওখানে নারীরা টিকবে না, ছেলেদের। আমি ওই প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি না, আপনি মেইন সিটিতেই বলেন, ঢাকার সিটিতে বলেন, আপনি চিটংয়ের সিটিতে বলেন, বিভাগীয় শহরগুলোতে আপনারা নারীদেরকে কেন মনোনয়ন দিচ্ছে না, যেখানে নারীরা তুমুল জনপ্রিয়, সেখানে, এবং দক্ষতার সাথে তারা কাজ করছে। তারা মানে একদম তৃণমূল থেকে একজন নারী এসে সে বিশ্বকাপ ক্রিকেটে এত ভালো রেজাল্ট করছে, বিভিন্ন স্পোর্টসে এত ভালো রেজাল্ট করছে, জাতিসংঘে চলে যাচ্ছে, কিন্তু
সে দেশের একটা নীতি নির্ধারকের পর্যায়ে একদম মেইন সিটিতেই, আমি বলছি না তৃণমূলের, আপনি আগে মেইন সিটির নারীগুলোকে জায়গা দেন, তারপরে হচ্ছে, এবং আপনি সব পোস্টগুলো আমাদের সিস্টেমটা, আপনি ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, সব অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন আইন শৃঙ্খলার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পোস্ট, সবগুলোই হচ্ছে আপনার ওই ক্ষমতার সাথে লিঙ্ক, মানে যে ক্ষমতাধর বা যে পুরুষটা ক্ষমতাধর বা যে দলটা ক্ষমতাধর তার সাথে লিঙ্ক। সো অর্গ্যানিক কোনো কিছু উঠে আসার ইকোসিস্টেমটাই আমাদের দেশের রাজনীতিতে নাই। এখন কেন নাই? কারণ বড় বড় যেসব রাজনৈতিক দল বারবার দায়িত্বে এসেছেন, তারা কখনোই এটাকে মুক্তি হতে চান না এটা থেকে, কারণ এটা এত ফেভার করে তাদেরকে ক্ষমতায় থাকতে, এটা থেকে তারা কখনো পরিত্রাণ চায় না। সো এই জন্য আমি বলবো যে নারীতে আর কোনো কমতি নাই, নারী নেতৃত্বে আর কোনো কমতি নাই, এটা হচ্ছে এখন ক্ষেত্রটাই হচ্ছে কমপ্লিটলি অকুপাইড। নিশ্চয়ই। ABM মোশাররফ হোসেন, আপনার কাছে অন্য একটি প্রসঙ্গ জানতে চাই। আপনি তো সংসদে, তাসনিম আপা আপনি কিছু যোগ করবেন? যোগ করতে জি, যাচ্ছিলাম। যোগ করেন। এটা হচ্ছে যে আমরা তো আসলে জুলাই আন্দোলনের পরে অনেক বেশি করে সরাসরি নির্বাচনে যাতে নারীরা অংশগ্রহণ করে, এবং সেটা প্রাথমিকভাবে সংরক্ষিত কিন্তু সরাসরি নারীর জন্য কেবলমাত্র, সেটার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু সেই আন্দোলনও আমার কাছে মনে হয় খুব শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে নাই বলেই আমরা হয়তো আরও সময় লাগবে এই আন্দোলনটা করার জন্য। এবং এতে কোনোই সন্দেহ নাই, যারা সরাসরি নির্বাচন করে একটা সংসদ সদস্য হচ্ছেন আর যারা সংরক্ষিত আছেন তাদের সাথে তুলনা করার আসলে জায়গাই নেই। এবং বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা খুব হাতে গোনা কয়েকজনকে হয়তো মনে রাখতে পারবো যারা সংরক্ষিত আসনে থেকেও ভূমিকা রেখেছেন বা তাদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমাদের মনে আছে। কিন্তু সংরক্ষিত আসনটা এরকমই নারীদের, যেখানে দলীয় কৃপা, নেতাদের অনুগ্রহ ইত্যাদির উপর নির্ভর করে তাকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে আসতে হয়। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা, জনগণের সাথে মুখোমুখি হওয়া, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে যে সে এখানে আসবে, সেই জিনিসটা হয় না। ফলে এখানে আসলে তুলনার জায়গাটা নাই। কিন্তু যখন একটা দেশে গণঅভ্যুত্থান হয়, তার গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমাদের আকাঙ্ক্ষার মধ্যে অনেক রদবদল হয়েছে। গণঅভ্যুত্থান আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এবং সেইখানে যারা মানে এখন যখন আমাদের সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে মাত্র 7 জন আমরা সংসদে দেখছি, আবার 50 জন যাবে হচ্ছে যারা কিনা সংরক্ষিত আসনে। তাহলে এখন আমরা তাদের প্রতি আমাদের কি আহ্বান থাকবে বা তাদের কাছে আমরা কি বার্তা নিয়ে যেতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে একই সাথে এই সরাসরি নির্বাচনের যে পথ বা যেই দাবিটা, সেটা আমাদের এখন থেকে সেই প্রস্তুতিটা যেমন রাখা দরকার, তেমনি এই সংরক্ষিত আসনে যারা যাচ্ছে তাদের বাছাই প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে যে এবার বিএনপি যেভাবে বাছাই করেছেন, তাদের বাছাই প্রক্রিয়া অন্যবারের থেকে ভিন্ন মনে হয়েছে। জামাতের কথা আমি বলতে পারি না তাদের কি অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা অন্তত দেখতে চাই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংসদ তৈরি হয়েছে, সেই সংসদে জনগণের অর্থের বিনিময়ে ওই সংসদের প্রতিটা মিনিট গণনা করা হয়। সেই সংসদ সদস্যরা জনগণই তাদের আসলে লালন পালন করেন, এই তো জনগণের পয়সাই তো তাদের বেতন হয়। তো সেই জায়গা থেকে আসলে তাদের অঙ্গীকারের জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই যে আসলে এবার যারা আছে তারা যেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা, কিন্তু একই সাথে ওই প্রত্যাশাটার সাথেই আমরা মানে নারী যে সরাসরি নির্বাচন করতে সক্ষম, সেটা তো আমরা 1954 সালে প্রাদেশিক নির্বাচনে নূরজাহান মুর্শিদকে দেখেছি। ফলে সেটা যে পারছে না, নারী পারবে না, বা নারীরা পিছিয়ে আছে, নারীরা পিছিয়ে থাকা মানে আপনি কাউকে পিছনে আটকায় রেখে আপনি যদি বলেন যে তুমি পিছিয়ে গেছো, তাহলে তো হবে না। আর এইটা যদি কেউ না, কোনো নারীও মনে করেন যে তার উদ্ধারকর্মী হচ্ছে কোনো পুরুষ বা কোনো রাজনৈতিক দল ইকুয়াল টু পুরুষ, তাহলেও আমার মনে হয় একটা মুশকিল আছে। সেই জায়গায় আসলে নারীদের যেমন ঐক্যবদ্ধ হওয়া দরকার, পাশাপাশি নারী পুরুষ উভয়কে এই জিনিসটা বোঝা দরকার যে সমাজের 51% প্রতিনিধিত্ব প্রস্তুতি ছাড়া যদি আসে, তাহলে এই সংসদে আসলে সেটা একটা দুর্বল উপস্থাপনাই হবে। নিশ্চয়ই। মোশাররফ ভাই, আপনাকে একটু বেশি সময় নিয়ে যুক্তি খণ্ডন করতে দেব, আমি বুঝতে পেরেছি। আমি একটু জানতে চাই, আপনি তো সংসদে আছেন, নারীরাও সংসদে যাচ্ছেন, কিন্তু নারী সংক্রান্ত আইন বা নারীদের নিরাপত্তায় সত্যি কি উন্নত হয়েছে কিনা এই ফ্যাক্টরগুলো, সেটি আপনি দেখেন কিনা, বা নারীরা যে সরাসরি লাভবান হচ্ছে কিনা ক্ষমতায়নের ক্ষেত্রে, সেটি দেখেন কিনা? না, এটা তো অবশ্যই হচ্ছে। আপনি দেখেন স্বাধীনতার এই যে 54 বছরে নারীদের বাংলাদেশে অনেক অগ্রসর হয়েছে। আপনি দেখেন এটাকে যদি আপনি, হ্যাঁ তো অগ্রসরের হয়তো যেই গতিটা যা হওয়া দরকার হয়তো সেইটা হয় নাই, কিন্তু যে একেবারে হয় নাই সেটা তো আপনি বলতে পারেন না। আজকে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি।
নারীদেরকে আজকে এই যে ক্ষমতায়ন করার জন্য রাষ্ট্র কিন্তু নানা ব্যবস্থা গ্রহণ করছে। আপনি দেখেন তৃণমূল পর্যায় থেকে আপনি দেখেন, আপনি যদি একটা ইউনিয়ন পরিষদে দেখেন, সেখানে একদিকে যেমন সরাসরি নির্বাচনের ব্যবস্থা আছে, পাশাপাশি যারা অনগ্রসর বা রাজনীতিতে আগ্রহী না তাদেরকেও কিন্তু এগিয়ে দেওয়ার জন্য সংরক্ষিত ব্যবস্থা ওখানেও আছে। উপজেলায় দেখেন, সব জায়গায় আছে। বরং এই আপনি যে কথাটি এখানে আমি জাবিনের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। উনি বলেছে অলংকারিক না। আপনি দেখেন আমাদের যে 36 জনকে নমিনেশন দেওয়া হয়েছে, এরা ম্যাক্সিমামই আমার সমসাময়িক বা আমার সাথে রাজনীতি করেছে, এরকম লোকই খুব বেশি। এদের একটা বর্ণাঢ্য কেরিয়ার আছে, ছাত্র রাজনীতি আছে, আন্দোলনে আছে, দলকে পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ব্যাপক ভূমিকা আছে। আমি তো এখানে মনে করি যে এই 36টা, এটা যদি আমি 100 দিতে পারলে আমি আরও আমার বেশি লোকজন মূল্যায়িত হতেন। কিন্তু আপনি একটা সীমারেখার কারণে তো আমি 36 জনের বেশি দিতে পারছি না। আপনি দেখেন এখানে আমি তো মোটামুটি চিনি, হয়তো 2-4 জন নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, তাও তাদেরকে নানা ইকুয়েশনে দেওয়া হয়েছে। কোনো হয়তো দেখা যাচ্ছে আমাদের ধর্মীয় কোঠা মেকআপ করতে হচ্ছে, উপজাতি কোঠা মেকআপ করতে হচ্ছে, অন্য সম্প্রদায় মেনটেন করতে হচ্ছে। এছাড়া আপনি একটা দেখাতে পারবেন না যে যাদের রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন নাই। সুতরাং আমি মনে করি এই যাদের রাজনীতিতে কমিটমেন্ট আছে, কন্ট্রিবিউশন আছে, তারা যেই জায়গায় আপনি সেট করেন না কেন, আমি মনে করি তারা তাদের সক্ষমতা দেখাতে সক্ষম হবে। যে কথাটি এখানে জামিনও বলেছে এবং বলেছে, আপনি দেখেন এই যে গতবার এই যে কথাটার নামটা উচ্চারণ করা হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহান, সে তো সংরক্ষিত আসনে ছিল, সে তো সরাসরি নির্বাচিত হয়নি, কিন্তু সে সক্ষমতা দেখিয়েছে। অথবা আওয়ামী লীগের আমলে দেখবেন 2008-এর নির্বাচনের পর বিএনপির মাত্র 30 সিট ছিল, সেখানে আপনি দেখেন যদি পার্লামেন্টের ঈদগুলি দেখেন, আপনি আর্কাইভ দেখেন, যে আমাদের নারীরা কি চমৎকার ভূমিকা পালন করেছে যারা সংরক্ষিত আসন। সুতরাং আমি মনে করি সংরক্ষিত বা ডাইরেক্ট এটা কোনো ফ্যাক্টর না। আমাদের মধ্যে তো অনেক মাননীয় সংসদ সদস্যরা আছে, তারা খুব একটা কন্ট্রিবিউটর রাখে না, সক্ষমতা তো আছে কিন্তু রাখে না। তো এগুলি ব্যাপার হলে আপনার মানসিকতার ব্যাপার, দায়িত্ববোধের ব্যাপার, যে আপনি কতটুকু করবেন এইটার উপর অনেকটা ডিপেন্ড করে। অনেকে আছে এমপির সঙ্গে, এই যে এরা জামিন অথবা এখানে তাসনিম আক্তার আছে, এরা তো সংসদে নাই, অথচ এদের রোল কি সমাজে কম আছে? এই সমাজ পরিবর্তনের জন্য, নারীদের স্বাধীনতার জন্য, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কম। অথচ দেখেন অনেকে আবার দেখেন আন্দোলনের সময়, আপনি যে আন্দোলনের কথা বললেন জুলাই, আমি অনেক নারীদেরকে দেখেছি ঘরের থেকে বেরিয়ে এসেছে, এবং তারা যেই ভূমিকা রেখেছে, আমরা যারা সরাসরি যুদ্ধের লোক আমরাও সেটা রাখতে পারিনি। এটা তো কারণ সময় বলে দেবে আপনি কোন জায়গায় কি রোলটা প্লে করবেন। সুতরাং এখানে আমি নারী পুরুষের ভেদাভেদ দেখতে চাই না, বরং আমি চাই আমি যদি আমার জায়গা থেকে আমার রোলটা পালন করতে পারি, সেইটা হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউশন, যেটা আমরা দেখেছি জুলাই গণ। আপনি জানেন একটা কথা আমার মনে আছে, ওই যে আপনার যে আন্দোলন সময় দেখেছিলেন, এক মহিলা বলছিলেন কয়টা মারবেন, একটা মারবে আরেকটা এসে দাঁড়াবে। এই যে কথা বলার সাহস আমরা পুরুষরাও তো দেখাতে পারিনি। অথবা আপনি আরেকটা দেখেন যে এই বাংলাদেশে আন্দোলনে অনেকে অংশগ্রহণ করেছে। আপনার জাহাঙ্গীরনগরের এক অধ্যাপক শেখ হাসিনা ক্ষমতায় ছবি ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এইটা কি তার ভূমিকাকে আপনি অবমূল্যায়ন করবেন? এটা কি কোঠা দিয়ে আপনি মূল্যায়ন করবেন, সংরক্ষিত আসন দিয়ে মূল্যায়ন করবেন? আমার মনে হয় তো তা না। অর্থাৎ আপনি কি রোলটা প্লে করছেন সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। নিশ্চয়ই জাবিন, মোশাররফ ভাইয়ের কথাতে স্বীকৃতি তো নিশ্চয়ই মিলেছে, এতটুকু বোঝা যায়, বা এগিয়েও যাচ্ছে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, আমি যতটুকু বুঝলাম। কিন্তু এই নারী এমপিরা তারা তো নারী বান্ধব হয়ে উঠবেন কিনা সংসদে গিয়ে, বা কতটা সেই নারী নেতৃত্বকে শক্তিশালী করবে যারাই যাচ্ছেন সংসদে, এটা একটু খণ্ডন যদি করতেন। শেষ দিকে আছে আমরা। মোশাররফ ভাই আমার খুব প্রিয় মানুষ, আমরা অনেক টকশো একসাথে করেছি, একসাথে যে টকশো মেট হয়ে গেলে একটা মায়া পড়ে যায় না, তো খুব কড়া ভাষায় আমি আসলে কিছু বলতে চাই না, কিন্তু আমার থেকে খুব ভালো করে উনি জানেন। উনি বললেন ওনার সহ মানে যোদ্ধা ছিলেন, দীর্ঘ লড়াই, রাজনৈতিক লড়াই আছে, কিন্তু এটা ওনার থেকে বেশি কেউ ভালো জানে না যে ওই নারীদের সাথে ওনার যোজন যোজন পার্থক্য। উনি সরাসরি নির্বাচিত এমপি, ওনারা সংরক্ষিত, এটা একটা বিশাল ফ্যাক্টর। এটা আসলে এই একটা টকশোতে তর্ক করে চিল্লায় এটা আসলে বলা যাবে না। জীবনের সাথে আমি একটু যোগ করি, কারণ আমরা তো অনেক ইসে আমরা পিছিয়ে আছি, অনেক সূচকে। মার্কিন যুক্তরাষ্ট্র তো বিশ্বের সবচেয়ে উন্নত দেশ, গণতন্ত্রের দেশ, মুক্ত স্বাধীনতার দেশ, সেখানে তো নারীদেরকে ভোট দেয় না। তাহলে তারা বলবেন তাদের এই শিক্ষা কি কুশিক্ষা? অত কি তারা কি প্রগতির পক্ষে নাই? তো সুতরাং এই হলো মাইন্ডসেট, আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পুরো বিশ্বের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর, ওখানে প্রেসিডেন্ট কে হবে সেটা ক্লিন্টনের মতো, কমলা হ্যারিসের মতো বাংলা এত কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসে নাই, তারাও কিন্তু হেরে গেছে। না, এবার আমি বলি, ওখানে প্রেসিডেন্ট কে হবে এটা পুরো ওয়ার্ল্ড মিলে ঠিক করে। এখানে অস্ত্র থেকে শুরু করে, যুদ্ধ থেকে শুরু করে পুরো জিওপলিটিক্স ওই প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় না যে এটা ক্ষেত্রে কোনো যোগ্যতার আছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট নারীর কেন আর আমাদের সামান্য সংরক্ষিত কেন নারীতে মানে বের হতে পারছি না, এটা একেবারে ইরিলিভেন্ট একটা এবং একটা ইলজিক্যাল মানে কম্প্যারিজন। সো আমি যে কথাটা আসি শেষের দিকে আপনাদের অনুষ্ঠান, যে এই গোলক ধাঁধা থেকে বের হতে হবে। এবং এটার জন্য আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা মানুষের অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব? বিশেষ করে গণমাধ্যমের এবং যারা সাধারণ ভোটার। এই জুলাইয়ের পরে যে এই নারী নেতৃত্ব বা নারীদের রাজনীতিতে অর্থপূর্ণ অংশগ্রহণের যে জোয়ার বা যে আলোচনা এখনও আপনারা জিয়ে রেখেছেন বা আমরা জিয়ে রেখেছি, এটাকে নিয়ে যেতে হবে। এবং এই রাজনৈতিক এই প্রেশারটা সামনে সংসদের ভেতরে তারা তাদের ওই পুরনো ঐতিহ্য ধরে রাখছে, সংসদের বাইরে থেকে যখন এই প্রেশারটা তুমুল হবে তখনই এই ইকোসিস্টেমটা চেঞ্জ হতে বাধ্য হবে। এবং অনেক কিছুর মধ্যে কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই যে প্রত্যেকটা নীতি নির্ধারক এবং গুটি কয়েক পুরুষ নীতি নির্ধারক যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে সংখ্যালঘু করে রেখেছে, এই জালটা থেকে বের হওয়ার জন্য আমাদের আসলে মানে শুধু কথা বলে হবে না। দ্য প্রবলেম ইজ আইডেন্টিফাইড লং অ্যাগো। মানে এটা আসলে একদম পরিষ্কার, পানির মতো পরিষ্কার। সো এটা আসলে যুক্তিতর্ক করে এখানে আর জেতার কিছু নাই। এটা একদম পরিষ্কার, যারা যুক্তি দেন, যারা যুক্তি খণ্ডান, তারাও জানেন যে এখানে অনিয়ম হচ্ছে, এখানে বৈষম্য হচ্ছে, একদম ক্লিয়ার কাট। যে একই ধরনের আপনি এই 36 জনের দিকে দেখেন, যেটা তাসলিম আপা বলছিল যে অ্যাটলিস্ট কম সমালোচিত এবারের পিকগুলা, যে তারা একদম উড়ে আসা অতিথি পাখি কাউকে দেয় নাই, গুড, বাট তারা কিন্তু প্রত্যেকে সরাসরি হওয়ার মতো। এবং এখন আপনি বলতে পারেন সবাই কেন মানে ফেস হয়ে উঠে নাই বা খুব প্রভাবশালী হয়ে উঠে নাই যে তারা দল ত্যাগ করে স্বতন্ত্র করবে বা এই সংরক্ষিতটা মেনে নিয়েছে। সবার মধ্যে ওইটা থাকে না। আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন বা আমাদের যে পার্সপেক্টিভ, সবাই কিন্তু ওরকম গাটস দেখাতে পারে না। তখন এইটার সুবিধা নেয় দলগুলো, রাইট? আপনাকে নিউট্রালাইজ করে ফেলে, আপনাকে খেয়ে ফেলে, খুব ভাষায় যদি আমি বলি। সো এই জিনিসটা যাতে না করে, এই আন্তরিকতাটা যে দেখায় যে না, তার যে যোগ্যতা আছে সেটাকে আমি আরও কিভাবে পুশ করে আমি ফ্যাসিলিটেট করব, সে যাতে এটা নেতৃত্ব দিতে পারে। কারণ দল যত বড় হয়, দলের মধ্যে ফ্র্যাকশন তত বেশি হতে পারে। বিএনপির মধ্যে তো অনেক ফ্র্যাকশন, বিএনপি তো একক একটা না, এখানের মধ্যে অনেক মত আছে, ওরা নিজেদের ভিতরে আরও 2-3টা দল আছে। সো কিছু ইস্যুতে আপনি যখন সমতা আনবেন, তখন এটার ইফেক্টটা জাতীয় পর্যায়ে পড়ে, তখন কিন্তু মানুষ আপনাকেই বেছে নিবে। আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার পাল্লাতেই ভোট বেশি পড়বে। সো এইগুলো এখন আর তর্ক না করে আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলের এগুলোতে অ্যাটলিস্ট এই বিষয়টাতে ঐক্য দেখানো দরকার, যে আমরা তো খুব বেশি চাচ্ছি না, আপনি 5% দিয়ে শুরু করেন, একদম বেয়ার মিনিমাম। এত বড় 47 বছরের একটা পুরনো দল, বিএনপির রক্ত ছাড়া একটা বলিষ্ঠ নারী নেতৃত্ব নাই, যে নারী নেত্রীর মধ্যে শরীরে বিএনপির রক্ত নেই। আপনি একটা বাইরের মেয়েকে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল আপনার জীবদ্দশায় দেখান যে এই নারী নেত্রীকে আমরা এভাবে পেট্রোনাইজ করে ফ্যাসিলিটেট করে আমরা এই পর্যন্ত এনেছি। সো এটাই অনেকটা বেশি হবে। আমরা কিন্তু খুব বেয়ার মিনিমাম চাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করার মতো পর্যায়ে যেতে আমাদের আরও অনেক সময় লাগবে। সো আমার কাছে মনে হয় যে এখানে আসলে তর্কের থেকেও আমরা সমাধানের দিকে যত যাব, যেহেতু জুলাইয়ের পরে এই জোয়ারটা আসছে, এই জোয়ারটা ধরে রেখে এখান থেকে আমাদের সমাধান বের করতে হবে। ধন্যবাদ যাবেন। তাসলিমা আক্তার, আপনার কাছে একটু জানতে চাই, একদমই শেষ সময় রয়েছি, যদি ভুল না করি 267 দিনের যে ঐক্যমত্য কমিশনের আলোচনা, তাতে বারবারই উঠে এসেছে এই নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্বের বিষয়টি। তারপরে তো পূরণ হলো না, কথা তো বলেই যেতে হচ্ছে। কিন্তু এই যে ঝুঁকি, সরাসরি অংশগ্রহণ কিংবা অনিয়ম, এই যে ফ্যাক্টরগুলো আছে, নারী তো এগিয়েও যাচ্ছে। আপনি কি চ্যালেঞ্জ দেখেন আর এই নারী নেতৃত্বের সামনে, যদি মোটা দাগে 2-1টা, যেগুলো ওভারকাম করলে আসলে নারী আরও সুযোগ পাবে বেশি? তার আগে আমি একটু আর একটা বিষয় নিয়ে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে মোশাররফ ভাই যেটা বলছিলেন যে ওনাদের দলে 10 জন দিয়েছেন, এটাতে উনি সন্তুষ্ট।
কিন্তু এই সন্তুষ্টি কিন্তু বিএনপির মতো এত বৃহৎ একটা দল, যেটা অলরেডি আলোচনা হয়েছে, কিন্তু তারপর আমি মনে করি যে বারবারই আলোচনা করা দরকার যে ওনারা কেন মনোনয়ন দিতে পারেন না ওনাদের যোগ্য নারী নেতৃত্বদের, যারা আসলে সরাসরি নির্বাচনে যে মধ্য দিয়ে জয়লাভ করা সম্ভব ছিল যাদের। তো সেইটা আমরা দেখি নাই। তো মানে এইটা তো একটা মর্যাদার বিষয়, কিন্তু এটা খুব সহজ হিসাব, যখন যে সরাসরি নির্বাচিত হবেন আর যিনি সংরক্ষিত আসনে থাকবেন তার মর্যাদা বোধ সমান জায়গায় থাকবে না। একজন যে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে অংশগ্রহণ করবেন তার মধ্যে যে এক ধরনের সন্তুষ্টি কাজ করবে বা এক ধরনের মানুষের ভোটে সে জিতে আসে, তা সেই দায়বদ্ধতা থাকবে। আর যিনি সংরক্ষিত আসনে তিনি কিন্তু হীনমন্যতা ভোগার জায়গাটা অবভিয়াসলি চলে আসে। তো সেই জায়গাগুলোতে আমরা আসলে মনে করি যে আসলে আমাদের তো যদি মানে 5% আমরা কার কাছেই বা চাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের নারী যারা প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, আমাদের আসলে বাংলাদেশের যে শ্রমিক মেহনতি নারীরা আছে বা মধ্যবিত্ত নারীরা আছে, তারা তো ভোটার হিসাবে সংখ্যায় অনেক বেশি, মানে 50-এর উপরে। তো সেইখানেও কি আমরা মানে সেই যদি ধরেন দলগুলো যখন মনোনয়ন দিল না, দলগুলো তো থ্রেটবোধ করার কথা ছিল যে 50% ভোটার হচ্ছে নারী, সেই নারীরা যদি আমাকে ভোট না দেয়, যে আমি নারীদের প্রতিনিধিত্ব এখানে না, আমি ভোট দিব না এই দলকে, সেই পরিস্থিতি কিন্তু তৈরি করার ক্ষেত্রে আসলে আমার মনে হয় যারা নারীর অধিকার নিয়ে, নারীর মর্যাদা নিয়ে আমরা যারা লড়াই করছি, তাদের একটা দায় হচ্ছে এই বিষয়গুলোকে বারবার, যেমন এখানেও আমরা আলাপ করছি, এটাও আমাদের একটা, আমি মনে করি আমাদের আন্দোলনের অংশ, সেরকম মাঠেও আমাদের ঐক্যবদ্ধ হওয়া, যে কোনো মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সুবিধাভোগী সে কিন্তু সুবিধা ছেড়ে আসবে না। এটার জন্য আমাদেরকে একটা কালচারাল ফাইট করা, প্লাস আমাদের ইউনাইটেড হওয়া, নারীদের মধ্যে ইউনাইটেড হওয়া, পুরুষদেরকেও সেটাতে সম্পৃক্ত করা, সেটা খুবই জরুরি। বাধার মধ্যে যেটা আছে, আপনি যেটা বলছিলেন যে যেই চ্যালেঞ্জগুলো আছে, সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা আইন দেখি, যদি আমরা পাঠ্যপুস্তক দেখি, প্রত্যেকটা জায়গায় নারীকে যেভাবে পরিচিত করা হয়, সেই পরিচিতকরণের মধ্যেই একটা বড় সমস্যা আছে, এবং নারীকে ছোট করা বা নারীকে নাগরিক হিসাবে না দেখানোর যে চেষ্টা, সেটা আছে। কারণ ওই পাঠ্যপুস্তক বা ওই আইন তৈরি করছে কারা? তারা কি আসলে একজন শারীরিকভাবে নারী হলে সে নারীর পক্ষে হবে এরকম ভাবার কোনো কারণ নাই। তো সেই জন্য নারীর স্বার্থ এবং জনগণের স্বার্থের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের আসলে নারী পুরুষের স্বার্থটাকে দেখেই আমাদের আইন তৈরি হওয়ার কথা। আমাদের পাঠ্যপুস্তকে আমরা কিভাবে পরিচিত করব, নারীর পেশা কি। আপনি যদি দেখবেন যে আমরা যখন স্কুলে ছিলাম, সবচেয়ে ঝুঁকিহীন পেশাগুলো নারীর, ওইটাই স্কুলের বইতে দেওয়া হতো, নার্স বা টিচার, বা মানে যে ঝুঁকি কম, মানে এরকম। তো এই পরিচয়ের যে জায়গাগুলো, সেগুলো বদল করার জন্য আমাদের আসলে কাজ করতে হবে। আমার মনে হয় এটাই একটা বড় চ্যালেঞ্জ। যখন যেমন তাসনুম আপা বলছিলেন যে আমাদের মানে এবার যে যাদেরকে মনোনয়ন দেওয়া হলো সংরক্ষিত আসনের জন্য, সেখানে যদি আমি ভুল না করে থাকি, সেখানে ওই যে পরিচয়ের পাশে পিতা অবলিক স্বামী, তো এইটা কি ধরনের পরিচয়? তো মানে কেউ কোনো রাজনৈতিক দল করতে পারে, অবশ্যই পরিবারের রাজনৈতিক সদস্য যদি থাকে, আমি তো মনে করি এটা ভালো। আমরা সমালোচনা করি যদি পরিবারে মানে বাবা মা রাজনীতি করছে, ছেলে মেয়ে রাজনীতি করে নাই, ভাই বোন করে না, এটা তো মানে সমালোচনার বিষয়। সেটা রাজনীতি করতে পারে, কিন্তু পরিবারের পরিচয়কে যদি কেউ ক্ষমতা হিসেবে ব্যবহার করে, সেটা হচ্ছে সমস্যা। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখি যে পরিবারের পরিচয়টাকে সামনে নিয়ে এসে আসলে তার যে কোয়ালিফিকেশন, সেগুলোকে খাটো করার একটা চেষ্টা করা হয়। ফলে সেইটাও আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এই নারীরা মনোনয়ন পাচ্ছে, তাদেরকে এভাবে পরিচিত করার যে রাজনীতিটা এখন পর্যন্ত সমাজের মধ্যে আছে, দলগুলোর মধ্যে আছে, সেটার বিরুদ্ধেও আসলে আমাদের নারী পুরুষ উভয়েরই দাঁড়ানো উচিত। কারণ এটা কারোর জন্যই খুব মর্যাদাপূর্ণ না, কারণ আমার পরিচয় দিন শেষে আমার কাজ। শেষ করবো আপনাকে দিয়ে, নারী তো সমকক্ষ হচ্ছে নাকি? এই জায়গায় আমি একটু যুক্ত করতে চাই। আপা বলেছে যে স্বামী ভাই না, আমি একটু আমাদের যে 36 জনকে দেওয়া হয়েছে, এর মধ্যে অনেকে কিন্তু অবিবাহিত আছে। তাদের পরিচয়টা কিভাবে হবে? অনেকে আছে না, সেটা মানে শুধু ওদের জন্য না, মানে ওভারঅল সামগ্রিকভাবে যেভাবে পরিচিতিটা আসে, পরিচয় হয় না সামগ্রিক। এখানে তো আপনার দেখা যাচ্ছে যে আমি একই নামে দুজন থাকতে পারি, আমি আইডেন্টিফাই কিভাবে হবে? আর এখানে যেমন আপনি মনে করেন যে আমি পটুয়াখালী 4 থেকে হয়েছি, আমার তো আসনটা নির্দিষ্ট,
এখানে তো নির্দিষ্ট নাই। সৌরভ ভাইয়ের স্ত্রীকে আমরা কিন্তু জানি না। না এক জাতীয় পরিচয় পত্রের আমি নম্বর দিয়েও করা যেত। আমি যেমন আমাদেরকে পুরুষতান্ত্রিক সমাজ আমি just ব্যবস্থায় বলছি। অনেক অভিযুক্ত আমাদেরকে করা হয়েছে। তা আমার মনে হয় যে কথা আমি জানি যে এবার ভোটারদের মধ্যে প্রায় 51% নারী। তো কই আমাদের নারী প্রার্থীরা তো হেরেছে, তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধভাবে তাদেরকে সেটাই, বিজয়ী করে হ্যাঁ। তাদের এই সেটা- যাত্রাটাকে সেটার সাথে আমি- স্বাগত জানানো। জি, অথচ আমরা দেখেছি অনেক সিটে যে প্রগতির যে আমরা কথা বলি, প্রগতির বিরুদ্ধেও তো যারা দাঁড়িয়েছে তারাও জিতে গেছে। তাহলে নারীদের ভূমিকা এখানে, সেই নারীদেরকে প্রস্তুত করতেও তো আমাদের নারী নেতৃত্ব বা আমরা ব্যর্থ হয়েছি অনেক জায়গায়। এটা তো অস্বীকার করার পদ্ধতি নেই। এবং আমাদের সাথে যারা জয়যুক্ত হয়েছে, বিশেষ করে আমাদের যে 4জন পরাজিত হয়েছে, আমরা সেটা কিন্তু অন্য একটা রাজনীতির লোকের কাছে পরাজিত হয়েছে। তো আমার মনে হয় এখানেও তো নারীদেরকে সচেতন হয়ে এই ব্যাপারে তারা যে সুযোগটা পেয়েছে, আমরা না, আজকে তাকে এনসিপি অনেক নারী নেতৃত্বকে নমিনেশন দিয়েছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসে নাই। সুতরাং শুধু দায়টা একা পুরুষের না অথবা সমাজ ব্যবস্থার না, নারীদেরকেও কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতন হতে হবে এবং ভূমিকা রাখতে হবে। তাহলেই আমার মনে হয় আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো। দুইটা লাইন আমি একটু অ্যাড করি। জি, একটা যাবেন। হচ্ছে যে 11 দলীয় জোট থেকে মোশাররফ খালি 2 জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া মনোনয়ন হয়েছিল। দেওয়া ওইটা হয়েছে, 11 বলছিলাম না, আলাদা আমি যেটা পরিবার নিয়ে বলছিলাম। আপনার পরিবার থেকে রাজনীতিতে আসতে হবে, এটাকে আমরা এমনভাবে সমালোচনা করি যেটাকে অনেকটা অপরাধ হিসেবে, অপরাধ না, তার যদি নিজের যোগ্যতা থাকে সে অবশ্যই আসে। কিন্তু যখন আপনি ওই পরিবারতন্ত্রকেই একতরফা পেট্রোনাইজ করেন, যে পরিবার থেকে আসে নাই এমনকেও যদি আপনি ফ্যাসিলিটেট করেন, তখন কিন্তু আর এই সমালোচনাটা থাকে না। কিন্তু আমরা দেখি যে সবসময় ওই পরিবার লিগেসি থেকেই পিক হয়। একটা সাধারণ পরিবারের মেয়ে কিন্তু একটা বড় দলে গিয়ে জায়গা পায় না, কোনো ধরনের লিঙ্ক ছাড়া, কোনো ধরনের ফেভারিটিজম ছাড়া। সো এটার বিরুদ্ধেই আমাদের কিন্তু কথাটা, যে এটার বিরুদ্ধে কথা বলা মানে যে না, ওইটা একেবারে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া, পরিবার থেকে যে আসবে তা না, তাদের যদি যোগ্যতা থাকে ওকে দে ক্যান ডু। বাট পাশাপাশি এটা জাস্টিফাই হতো যদি আপনি একটা সাধারণ মেয়েকেও সমানভাবে ফ্যাসিলিটেট করতেন। এই জন্যই মনসুরার নমিনেশন এত বেশি আলোচিত হয়েছে, এই কারণে, কারণ বিএনপি তার ট্র্যাক থেকে খুব একটু অন্তত সরেছে। মানে দিস ইজ নট ইউজুয়াল বিএনপি। অনেকগুলো তো আমরা নিশ্চয়ই এটাও অগ্রযাত্রা, এটাও একটা নতুন মাইলফলক। কারণ এটা নিশ্চয়ই, এটা হ্যাঁ। সবাই অনেকগুলি কিন্তু আমরা appreciate ফ্যামিলি করেছে। ট্র্যাডিশনের বাইরে 26 জনের মধ্যে অনেকজনকে নমিনেশন সেটা তো বলেছেই যে একটু আলাদাভাবেই এবার ওটা আবার কিছু, আপনারা এই যে সাজিয়েছেন। মোশাররফ ভাই বললেন একটু কোটাও ছিল। আর হ্যাঁ, না, এটা কোটা ঠিক আছে, সবগুলি ডাক্তার কোটা তাসলিমা জাবিন অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে এবিএম মোশাররফ হোসেন সময় দিয়েছেন ব্যস্ততার মাধ্যমে। তাসলিমা আক্তার অসংখ্য ধন্যবাদ। অন্যদিন নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ জানার চেষ্টা করব। দর্শক, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নেবে, এমন প্রত্যাশা থেকে আজ শেষ করছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।